হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা কিয়ানকে দেখি সে অফিসে বসেছিল। ইয়াও একটি মিটিংয়ে গিয়েছিল, তাই তার সাথে লাঞ্চ করতে পারবে না। সে এখানে অফিস রোমান্স রিলেটেড কিছু স্টাডি করছিল, বাট এখানের আইডিয়া তার আইডিয়ার সাথে ম্যাচ খাচ্ছিল না। অন্যদিকে ইয়াও যে কেসটির উপরে কাজ করছিল তার ক্লায়েন্টের সাথে খুব খারাপ হয়েছিল, তার রেপ করে দেওয়া হয়েছিল যখন সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর তার হাজবেন্ডে তাকে ছেড়ে দিয়েছিল যখন সে জানতে পারে তার বেবি তার নয়, অন্য কারোর। আর এই বেবিটির ড্যাড হলো সেই রেপিস্ট। আর রেপিস্ট তার এক্স ক্লাস ফেলো ছিল। সে ইয়াওকে বলে আমার ক্লাস ফেলো আমার কোনো কথাই শোনেনি, বরং আমাকে ব্লক করে দিয়েছে। ইয়াও বলে আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি এবং তার উইচের নাম্বার নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। অন্যদিকে কিয়ান অফিসে ছিল এবং সে তার কেবিনে একটি ইনসেন্স চালিয়েছিল, যার দ্বারা সে কিছু ভাবার চেষ্টা করছিল। আর তাকে এইভাবে করতে বাও আর ইউ অনেকক্ষণ ধরে নোটিস করছিল। আর ইউ বলে আজকাল আমি বসের মধ্যে অনেক চেঞ্জেস দেখছি, আর তাদের সন্দেহ হয় তাদের বস সন্ন্যাসী হয়ে যাবে না। তো অন্যদিকে ইয়াওয়ের কাছে সেই ছেলেটি এসেছিল যে ওই বেবিটির রিয়েল ড্যাড ছিল। আর সে আসা মাত্রই অনেক বেশি রেগে যায় সেই ক্লায়েন্টটিকে সেখানে দেখে। আর সে আসা মাত্রই বলে এই লেডিটির কাছে কোনো প্রমাণ নেই যে ওই বেবিটি আমার কিছুদিনের মধ্যে এঙ্গেজমেন্ট হতে চলেছে, আর আমি খুব বড় লোক, তাই এই লেডিটি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এখানে সে বলে এই লেডিটির সাথে শুধুমাত্র একটা রাত কাটিয়েছি আমি, ওই বেবিটি যে আমার তার কোনো গ্যারান্টি নেই, আর ডিএনএ টেস্ট করার জন্য সে আমাকে ফোর্সও করতে পারে না। আর সে সেই ক্লায়েন্টের মুখে কিছু টাকা ছুড়ে বলে এটা নাও আর এখান থেকে চলে যাও। এই ক্লায়েন্টটি অনেক বেশি ডিস্টার্ব ছিল, তার বেবিও আজকাল হসপিটালে কাটাচ্ছিল। ইয়া বলে এই টাকাগুলো তুমি রাখতে পারো, কারণ এই টাকাটির উপর তোমার বেবির পুরো অধিকার আছে। ইয়াওয়ের এমন ব্যবহারে ক্লায়েন্টটি অনেক বেশি ইমপ্রেস হয়েছিল, তার ইয়াওকে অনেক সফট হার্টেড লাগছিল। ইয়াও অফিসে ফিরে এলে কিছুক্ষণ পর কিয়ান তাকে তার কেবিনে ডাকে কেসের ডিটেলস এর ব্যাপারে যদি কিছু হেল্প লাগে তাহলে আমায় বলে দিও। বাট এখানে ইয়াও বলে যে বস আপনি চিন্তা করবে না, এই কেসটি আমি একাই হ্যান্ডেল করতে পারবো, আমার উপর বিশ্বাস রাখুন। যা শুনে কিয়ান খুশি হয়। আর কিছুক্ষণ পর কিয়ান তাকে মেসেজ করে বলে কিছুদিন ধরে আমার ঠিক মতো করে ঘুম আসছে না। ইয়াও তাকে আগে থেকে মেসেজ করে যে তাহলে আমি কি আপনার ঘুমানোয় হেল্প করব। আর যা শুনে কিয়ান অনেক বেশি হট হয়ে গিয়েছিল, সে ব্লাশ করছিল, সে এত হট হয়ে গিয়েছিল যেমন রুমের এসি বন্ধ হয়ে গিয়েছে। সন্ধ্যায় সে বাসায় ফিরে যায়, আর সেই বুকটি সে বুক রেখে দেখে দেয় যেটাতে সে অন্য একটি কভার ফুরিয়ে রেখেছিল। আর কিছুক্ষণ পর সে একটি মিটিং এ চলে যায়, যখন কি ইয়াও বাসায় একাই ছিল এবং তার কিছু স্টাডি করার ছিল, তাই সে কিয়ানের রুমে যায়। সে এখানে সেই বুকটি পায় যেটার কভারে কিছু লেখা ছিল, বাট সে যখন খুলে সেটা অফিস রোমান্সের উপরে একটি বুক ছিল, পারফেক্ট বয়ফ্রেন্ড কিভাবে হওয়া যায়, তাও আবার অফিসে থেকে। রাতে কিয়ান বাসায় ফিরে তখন ইয়াও ডিনার প্রিপেয়ার করছিল, আর সে যখন তার রুমে গিয়ে বুক র্যাক চেক করে সেখানে সেই বুকটি ছিল না, জাস্ট সাসপিশিয়াস ছিল। আর যখন সে ইয়াওকে বলে, ইয়াও সাফ মানা করে দেয় যে সে এই ব্যাপারে কিছুই জানে না। আর সে বলে কি বুক ছিল, তুমি তো আমাকে এই ব্যাপারে কিছু বলোইনি। আর সে তাকে অনেকক্ষণ জানানোর পর ফাইনালি তাকে বুকটি দিয়ে দেয়, আর তাকে বলে আপনি এফোর্ট খুব ভালো করছেন। অন্যদিকে আমরা গুজনকে দেখি, সে সেইকে মেসেজ করলে সে কোনো কারণে রিপ্লাই দিতে পারে না, সেই জন্য সে তার লোকেশন চেক করে। আর সে দেখে সে লোকেশন একটি নির্জন এলাকায় দেখাচ্ছে, তাই যেভাবে রাত হয়ে আসছে সে এরকম নির্জন এলাকায় কি করছে। তাই তখন সে তার ড্রাইভারকে ডাকে এবং গাড়ি সেই দিকেই নিয়ে যায়। সে ভাবছিল হয়তো মিং তাকে আবার হ্যারাস করার জন্য সেখানে নিয়ে গিয়েছে। আর সে যখন সেখানে পৌঁছয় শির চিৎকার শুনতে পায়, আর সে গিয়ে সিকে প্রোটেক্ট করে। এবার জানা যায় সে তো একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল, কোনো বিপদ ছিল না, বাট বিপদ ছিল একটি ইঁদুরের থেকে, যা সেই ক্লায়েন্টের বাসায় ছিল। গুজুন সিকে প্রোটেক্ট করার বদলে সে নিজেই ভয় পেয়ে যায়। আর এই ব্যাপার নিয়ে সে তার অনেক বেশি মজা উড়ায় আর বলে এমনিতে তো তুমি অনেক বেশি বাহাদুর, আমাকে যেখানে সেখানে প্রোটেক্ট করার জন্য পৌঁছে যাও, বাট তুমি একটি ছোট ইঁদুর দেখে ভয় পেয়ে গেছো। সে ফাইনালি এই ডিসিশন নিয়েছিল যে সে গুজনের লাভ একসেপ্ট করে নেবে। আর সে গুজনের কনভেনশনে ইয়েস বলতেই যাচ্ছিল, বাট গুজন তাকে আটকে দেয় আর বলে এই জায়গাটি এটা বলার জন্য সুটেবল নয়। আমি এই মোমেন্টটাকে অনেক বেশি মেমোরেবল বানাতে চাই। প্রথমে আমি একটি রেস্টুরেন্ট বুক করব, একটি স্পেশাল জায়গায় যাব, আর দুজনে ডিনার করব, তারপর তুমি আমাকে ইয়েস বলবে। নেক্সট মর্নিং গুজন যায় কিয়ানের কাছে আর তাকে একটি কেস দেয়। অ্যাকচুয়ালি এই কেসটি একটি অন্য সিটিতে ছিল, আর সে এটাই বলছিল এই কেসটি তুমি হ্যান্ডেল করবে। গুজনের ফোকাস আজকাল কাজে কম, লাভ লাইফে বেশি ছিল। গুজন বলে আমি অনেক কাজ করে নিয়েছি, মাঝে মাঝে তো নিজেকে মানুষ নয় বরং ঘোড়া মনে হয়। আর এর সাথে সে কিয়ানকে বলে তোমার আমার মধ্যে কিছু ডিফারেন্স লেগেছে। কিয়ান ভাবে হয়তো সে অসুস্থ, কারণ তার ফেস দেখে এমন মনে হচ্ছিল। বাট গুজন বলে তুমি কি জানো আমার এই টাইটি একটি স্পেশাল পার্সন বেঁধেছে, চ্যাংশি। আর এর সাথে সে এটাও শুনিয়ে দেয় যে তুমি কি করে বুঝবে, তুমি তো লাভ স্কুলে কিন্ডারগার্টেন পর্যন্তই পড়েছো। আর তার এমন কথা কিয়ানের একদমই ভালো লাগে না। এরপর গুজন গিয়ে ড্রাইভারের ওয়েট করছিল, বাট কার নিয়ে চ্যাংশি সেখানে এসেছিল। আর যা দেখে গুজন অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে আমি তোমার ড্রাইভারের কাছ থেকে একটি চাবি নিয়েছিলাম, এটা বলে যে আজ আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিজে ড্রাইভ করব। আর যা শুনে গুজন বলে প্লিজ এই ওয়ার্ডটি আরেকবার বলো,
এত বছর ধরে এই ওয়ার্ডটি শোনার জন্য আমার কান আকুল হয়ে পড়েছিল যে আমি তোমার বয়ফ্রেন্ড। সন্ধ্যা ইয়াও বাসায় ফিরে দেখে কিয়ান প্যাকিং করছিল। সে অন্য একটি সিঁড়ি যাওয়ার ছিল আর তার এই বিজনেস ট্রিপ থেকে ফিরে আসতে 1 সপ্তাহ লেগে যাবে। যা শুনে ইয়াও স্যাড হয়ে যায়। কিয়ান তাকে বলে বেশি মিস করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর এর সাথে সাথে তাকে পারমিশন দিয়ে দেয় যে এই বাসার লিভিং এরিয়াতে তুমি ক্যামেরা ফুটেজ লাগাতে পারো, যাতে তোমার যখনই মন হবে তুমি আমাকে দেখে নেবে। ইয়াও কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়ে বেরিয়েছিল। কিয়ান এখানে তার হেয়ার ড্রাই করে দিচ্ছিল আর তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। নেক্সট ডে এয়ারপোর্টে আমরা বাও আর কিয়ানকে দেখি। এই বিজনেস ট্রিপে বাও তার সাথে যাচ্ছিল আর এখানে আরো একজন ফিমেল লয়ার আসে যার নাম লিয়াং ছিল। লয়ার লিয়াং তাদের অফিসে অনেক বেশি ফেমাস ছিল। তার পার্সোনালিটি অনেক বেশি ক্রিসম্যাটিক ছিল। সেই কেসে কিয়ানের সাথে কোলাবরেট করবে, তাই সে এই কেসের ব্যাপারে কিয়ানের সাথে কিছু ডিসকাস করছিল। যেমন কিয়ান ফেমাস ছিল তার লয়ার প্রফেশনে, সেভাবেই লিয়াংও ফেমাস ছিল। এখানে বাও তার দুজনে একসাথে একটি ফটো তুলে নেয় আর ভাবে আর বলে এরা দুজনে একসাথে একটি পারফেক্ট ম্যাচিং কাপল লাগছে। কিছুক্ষণ পর বাও কিয়ানের কাছে এসে বসে পড়ে আর সে তাকে মেসেজও করে দিয়েছিল যে আপনাদের দুজনকে একসাথে খুব ভালো মানিয়েছে, আপনারা একে অপরের জন্য এই পৃথিবীতে এসেছেন। আর যা শুনে কিয়ান অনেক বেশি রেগে যায়। অফকোর্স সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো আর সে তার বাওকে অনেক বেশি বকা দেয়। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি, সে আজ কোর্টে গিয়েছিল আর সেই বেবিটির রিয়েল ড্যাড তাকে থ্রেট দিয়েছিল যে যখন তুমি আমার বিরুদ্ধে কেস করেছো তাহলে তোমাকে পস্তাতে হবে। ইয়াও কোর্টের ভিতরে গিয়ে জানতে পারে ওই রিচ বয়টি তার লয়ার মিংকে রেখেছে আর মিং এর ওই জাজের সাথে অনেক ফ্রেন্ডলি মনে হচ্ছিল। আর কেস শুরু হওয়ার আগেই মিং ইয়াওয়ের কাছে এসে বলে ইয়াও তোমার জন্য আমার খারাপ লাগছে, কারণ তুমি আবারও একটি স্কিমি ওম্যানের হাতে পড়ে গিয়েছো। ফাইনালি কেসের হিয়ারিং স্টার্ট হয় আর এখানে মিং ওই ক্লায়েন্টের বিরুদ্ধে এমন কিছু তথ্য নিয়ে এসেছিল যা দেখে ক্লায়েন্ট অনেক বেশি রেগে যায়। সে এমন বিহেভ করছিল তাকে দেখে মনে হচ্ছিল সে মানসিকভাবে সুস্থ নয়। বেচারা ওই লেডিটি আগে থেকে অনেক ডিপ্রেশন এবং টেনশনে থাকতো আর নিজের বিরুদ্ধে এরকম কথা শুনে সে আর নিজেকে সামলাতে পারে না এবং সেখান থেকে এটা বলে বেরিয়ে যায় যে আমার কোনো রকম জাস্টিস চাই না। এখানে ইয়াও একটু চিন্তায় পড়ে গিয়েছিল যে সে এই কেসটিকে কিভাবে হ্যান্ডেল করবে। সে বাসায় ফেরার পর এই কেসটির বিষয়ে আরো গভীরভাবে রিসার্চ করে যা ডকুমেন্টস মিং নিয়ে এসেছিল। যখন কি ওই টাইমে কিয়ান তাকে কল করে বাট তার ফোন বিজি আসছিল। অ্যাকচুয়ালি সে এক ডক্টরের সাথে এই কেসের ব্যাপারে ডিসকাস করছিল, তাই কিয়ান লিভিং রুমে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে। এখানে তার আওয়াজও শোনা যাচ্ছিল। সে ফোনে জানতে চাইছিল কোনো মেলস হরমোনের মেডিসিনের ব্যাপারে। কথা তো সে ক্লায়েন্টের কেস রিলেটেড নিয়ে করছিল, বাট কিয়ানের মনে হচ্ছিল সে তার ব্যাপারে কথা বলছে আর সে ক্যামেরা থেকে এই চেঁচানো শুরু করে। আর কিছুক্ষণ পর ইয়াও ফ্রি হয়ে তাকে কল করে আর সে সমস্তটা ক্লিয়ার করে দেয় যে আমি আমার ক্লায়েন্টের বিষয় নিয়ে কথা বলছি আর তুমি ভাবলে কি করে তোমার বিষয়ে এইরকম কথা বলবো আমি। আর কিয়ান তার নিজের কথাতেই লজ্জায় পড়ে গেছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা আপনারা আমার ড্রামা তো দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করেন না, আমার অনেক বেশি খারাপ লাগে। আপনাদের সাপোর্ট আমাকে মোটিভেশন যোগায়, তাই আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য নতুন ড্রামার এক্সপেরিয়েন্স নিয়ে আসতে। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।